কল্পনা করুন ভূমধ্যসাগরের নীল জলে একটা ছায়াময় দানব ঘুরে বেড়াচ্ছে। এটা কোনো পুরনো পাইরেটের জাহাজ নয়, এটা ভারতের ইনেস ত্রিকাণ্ড, আমাদের নৌবাহিনীর সবচেয়ে অ্যাডভান্সড স্টেলথ ফ্রিগেট, যার রাডার এড়িয়ে যাওয়ার ক্ষমতা এমন যে শত্রুকে মনে হয় তারা অদৃশ্য ভূত দেখছে। তুরস্কের দরজার সামনে এই জাহাজ দাঁড়িয়ে আছে, যেন বলছে আমরা এখানে এসেছি, আর কোনো বন্ধু শত্রুর খেলায় পাকিস্তানের পক্ষ নেবেন না। এই চলমান নৌ খেলায় ভারত কি তুরস্কের ব্লু হোমল্যান্ড স্বপ্ন যে চুরমার করে দিচ্ছে? আজকের ভিডিওতে দেখবেন কিভাবে আমাদের নৌসেনা গ্রিস আর সাইপ্রাসের সঙ্গে হাত মিলিয়ে একটা নতুন অক্ষ গড়ছে, যা তুরস্ককে ঘামিয়ে তুলেছে। থামবেন না, কারণ শেষে জানবেন এই খেলার পরের পাল্লায় কি অবাক করা ঘটনা অপেক্ষা করছে, আর ভারতের বিশ্বশক্তি হওয়ার পথে এটা কতটা গুরুত্বপূর্ণ। যখন মে মাসে পাহাড়গ্রামে সন্ত্রাসীদের হামলায় ভারতের ২৫ জন নিরীহ নাগরিক মারা যায়, তখন আমাদের সেনাবাহিনী অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের সীমান্তে প্রতিশোধ নেয়। কিন্তু সেই মুহূর্তে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কি করেন? তিনি পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে ভারতকে উস্কানিমূলক বলে অভিযোগ করেন, এমনকি তুর্কি তৈরি সংঘার ড্রোনগুলো পাকিস্তানকে সরবরাহ করে যুদ্ধে সাহায্য করেন। এই ঘটনা যেন একটা ফাটল তৈরি করে দেয় ভারত তুরস্ক সম্পর্কে, কারণ এরদোগানের চোখে কাশ্মীর নিয়ে তার সেপ্টেম্বর মাসের জাতিসংঘ সভায় বক্তব্য ছিল এমন জ্বলন্ত। তিনি বলেছিলেন কাশ্মীরের মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে, আর ভারত এর জন্য দায়ী থাকবে। এই কথাগুলো শুনে ভারতের নেতারা চুপ করে থাকেননি। তারা বুঝেছেন তুরস্কের এই ওটোমান স্বপ্ন, যেখানে তারা পুরনো সাম্রাজ্যের মতো ইসলামী বিশ্বে প্রভাব বিস্তার করতে চায়, আমাদের জন্য হুমকি। কিন্তু কৌতূহল এখানে, এই পুরনো ক্ষত সাম্প্রতিককালে কিভাবে ভূমধ্য সাগরের জলে নতুন আগুন জ্বালিয়ে দিচ্ছে? এর উত্তর জানতে এগিয়ে আসুন, কারণ এটা শুধু নৌ খেলা নয়, ভারতের বিশ্বমঞ্চে উত্থানের গল্প। ভাই বোনেরা, ভূমধ্য সাগরকে ভাবুন, এটা শুধু সুন্দর সমুদ্র নয়, এটা ইতিহাসের একটা জীবন্ত যুদ্ধক্ষেত্র। হাজার বছর আগে রোমানরা এখানে জাহাজ চালিয়ে সাম্রাজ্য গড়ত, আর আজও এই জলে দেশগুলোর শক্তির লড়াই চলছে। তুরস্কের কথা আসুক, তারা নিজেদেরকে ব্লু হোমল্যান্ড বলে ঘোষণা করেছে, মানে নীল দেশ। এটা তাদের একটা তত্ত্ব, যা বলে ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, এমনকি এজিয়ান সাগরের বড় অংশ তাদের। সহজ কথায় যেন একটা বড় ভাই বলছে, এই পাড়া আমার, অন্যরা দূরে থাক। কিন্তু এতে গ্রিস আর সাইপ্রাসের মতো প্রতিবেশীরা রেগে যায়, কারণ এটা তাদের জলসীমা কেটে নেওয়ার মতো। এখন ভারত এই খেলায় কেন ঢুকল? কারণ তুরস্ক পাকিস্তানের সঙ্গে এতটাই কাছাকাছি হয়েছে যে আমাদের সীমান্তে যা ঘটে তাতে তারা সরাসরি জড়িয়ে পড়ে। উদাহরণ দেই, মে ২০২৫-এর অপারেশন সিঁদুরে পাকিস্তান যখন তুর্কি ড্রোন ব্যবহার করে, তখন তুরস্ক শুধু সমর্থন করে না, তারা এটাকে ভাইয়ের সাহায্য বলে। এরদোগানের স্বপ্নটা বড়। তিনি চান তুরস্ককে আবার ওটোমান সাম্রাজ্যের মতো করতে, যেখানে ইসলামী দেশগুলোর নেতা হয়ে উঠবেন। কিন্তু ভারত, আমরা চুপ করে বসে থাকব না। আমাদের নৌবাহিনী এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালীদের মধ্যে একটা, ১৫০-এরও বেশি জাহাজ নিয়ে, যা হিন্দু মহাসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত পৌঁছাতে পারে। এবার চিন্তা করুন গাজা ফ্লোটিলার ঘটনা। সেপ্টেম্বরের শেষে এই প্রো প্যালেস্টাইন সাহায্য জাহাজের কনভয়কে তুরস্কের নৌবাহিনী এসকর্ট করে, যাতে ইসরায়েলের ব্লকেড ভাঙা যায়। এখানে তুরস্কের জাহাজ টিসিজি বারবারোস আর ড্রোনগুলো সক্রিয় হয়, ১২ জনকে উদ্ধার করে ক্রিট দ্বীপের কাছে। এটা দেখে মনে হয় তুরস্ক তার নৌশক্তি দিয়ে মিডল ইস্টে নিজের ছাপ রাখছে। কিন্তু ভারতের দৃষ্টি এখানে কি? আমরা জানি তুরস্কের এই সক্রিয়তা পাকিস্তানের মতো মিত্রদের উৎসাহিত করে, যারা আমাদের বিরুদ্ধে কাজ করে। তাই ভারত গ্রিসের সঙ্গে যৌথ মহড়া করে। এটা পাসেক্স বলে, মানে পাসিং এক্সারসাইজ, যেন দুই বন্ধু সমুদ্রে মিলে মক ডাম্মি যুদ্ধ করে, যাতে একে অপরের সঙ্গে সমন্বয় বাড়ে। আগস্ট ২০২৫-এ এইএনএস তালোয়ার গ্রিক নৌবাহিনীর সঙ্গে এমন একটা করে, আর এটা তুরস্ককে বিরক্ত করে। সাইপ্রাসের কথা বলি, ১৯৮৩ সাল থেকে তুরস্ক তার উত্তরাংশ দখল করে রেখেছে, যা সাইপ্রাসের জন্য কাঁটা। জুন ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস যান ৩০ বছর পর প্রথমবার, আর ৪ বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সই করেন সাইবার সিকিউরিটি, সন্ত্রাস বিরোধী গোয়েন্দা শেয়ারিং, মানব পাচার রোধ আর যৌথ নৌ মহড়া। এটা কি শুধু কাগজের কথা? না, এটা ভারতের বড় ছবি। আমরা ককেশাস থেকে মেডিটারেনিয়ান পর্যন্ত একটা করিডর গড়ছি, যাতে তুরস্কের প্রভাব কমে। আর্মেনিয়ার সঙ্গে এপ্রিল ২০২৫-এ ডিফেন্স অ্যাগ্রিমেন্ট হয়, কারণ তুরস্ক আজারবাইজানের সঙ্গে মিলে
আর্মেনিয়াকে চাপ দেয়। এখন ভারতের নৌবাহিনী এই 3 দেশের সঙ্গে মিলে তুরস্ককে 4 দিক থেকে ঘিরছে। কিন্তু আসল খবর এখানে লুকিয়ে আছে, সেপ্টেম্বর মাসে যা ঘটেছে তা তুরস্কের জন্য একটা ধাক্কা। হ্যাঁ ভাইয়েরা, এখন বলছি সেই বড় খবর। 13ই সেপ্টেম্বর 2025 ইনাস ত্রিকাণ্ড সালামিস বে গ্রিসের বন্দরে পৌঁছায়। এটা কোনো সাধারণ পোর্টকল নয়, এটা ভারত গ্রিসের প্রথম দ্বিপাক্ষিক নৌ মহড়ার সাইট। 17 থেকে 18 সেপ্টেম্বর মায়াট্রোয়েন সাগরে ইনাস ত্রিকাণ্ড 3টে গ্রিক জাহাজের সঙ্গে এইচএস থেমিস্টোক্লিস, এইচএস পিপিনস মিলে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, নাইট ভিজিট বোর্ড সার্চ সেইজার, যেন রাতের অন্ধকারে জাহাজে চড়ে অনুসন্ধান করা, সমুদ্রে জ্বালানি দেয়া, কোঅর্ডিনেটেড গান ফায়ারিং আর হেলিকপ্টার ক্রস ডেকিং করে। এই জাহাজটা কি? তালওয়ার ক্লাসের স্টেলথ ফ্রিগেট, যার উপরের অংশ এমন ডিজাইন যা রাডারে ধরা পড়ে না, ব্রহ্মোস মিসাইল লোডেড এবং অ্যাডভান্সড সেন্সর দিয়ে শত্রুর আগে খেয়াল করতে পারে। এটা ইজিপ্টের ব্রাইট স্টার 2025 এক্সারসাইজ থেকে এসেছে, যেখানে আমেরিকা, সৌদি, কাতার, গ্রিস, ইতালির সঙ্গে মিলে হাইব্রিড থ্রেটস মোকাবিলা করা শেখা হয়। তারপর 21 সেপ্টেম্বর লিমাসল সাইপ্রাসে পৌঁছে পাসেক্স করে সাইপ্রট নৌবাহিনীর সঙ্গে। ইন্ডিয়ান হাইকমিশন বলেছে, আইএনএস ত্রিকাণ্ড ভারতের নৌশক্তির প্রতীক, বিশ্ব শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গ্রিক ডিফেন্স অ্যানালিস্ট পল অ্যান্টোনোপুলোস বলেছেন, আইএনএস ত্রিকাণ্ডর উপস্থিতি দেখায় ভারত গ্রিস আর সাইপ্রাসের পাশে দাঁড়িয়ে তুরস্কের প্রভাবকারী চালের বিরুদ্ধে লড়বে এবং পাকিস্তানের বিরুদ্ধে তুরস্কের সমর্থন সহ্য করবে না। এরদোগানের 26 সেপ্টেম্বরের জাতিসংঘ বক্তব্যের পর এটা যেন সরাসরি জবাব। কোনো সরাসরি সংঘাত নেই, কিন্তু ভারতের এই পজিশনিং তুরস্ককে ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট করতে বাধ্য করেছে। অক্টোবর 6-এর খবরে বলা হয়েছে, ভারতের এই মেডিটেরেনিয়ান পিভট তুরস্কের ব্লু হোমল্যান্ড ডক্ট্রিনকে চ্যালেঞ্জ করছে। এখন প্রশ্ন, এরপর কি? ভারত কি আরও জাহাজ পাঠাবে? ভাইয়েরা, এই নৌখেলা দেখে মনে হয় ভারত আর শুধু হিন্দ মহাসাগরের রাজা নয়, আমরা এখন বিশ্বের শক্তির মানচিত্রে একটা নতুন লাইন আঁকছি। তুরস্কের মতো দেশ যখন পুরনো সাম্রাজ্যের ছায়ায় বাস্তবতা ভুলে যায়, তখন ভারতের মতো উদীয়মান শক্তি ধৈর্য আর কৌশল নিয়ে এগোয়। গ্রিস, সাইপ্রাস, আর্মেনিয়ার সঙ্গে এই বন্ধন যেন একটা চেইন যা তুরস্কের প্রভাবকে বাঁধে। এটা অতিরঞ্জিত নয়, এটা বাস্তব। আমাদের নৌবাহিনী যা 161টির গোয়া মুক্তি থেকে শুরু করে আজকের অ্যাডভান্স টেক পর্যন্ত এসেছে, এখন মেডিটেরানিয়ানে আমাদের স্বার্থ রক্ষা করছে। কিন্তু চিন্তা করুন, যদি এই খেলা বাড়ে, তাহলে ভারতের ব্রহ্মোস বা ধনী হাইপারসনিক মিসাইল গ্রিকদের হাতে যায়, তাহলে কি হবে? এটা আমাদের জয়, শান্তি দিয়ে শক্তি দেখানো। দেশপ্রেম বলে আমরা গর্বিত, কারণ ভারতের সেনারা শুধু লড়ে না, বিশ্বকে একটা নতুন ভারসাম্য দেয়। এই ভিডিও শেষ হলো, কিন্তু আমাদের যাত্রা চলবে। লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে পরের আপডেট মিস না হয়। জয় হিন্দ।